শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য আমেরিকার কোনো বাস্তব ইচ্ছা নেই বললেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস নেতা ওসামা হামাদান। বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি গ্রেপ্তার। ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৮০ জনের নামে আরও ২টি হত্যা মামলা দায়ের। বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টের রিট। এবং ভারতের পশ্চিমবঙ্গে মেডিকেল কলেজ হত্যার শিকার চিকিৎসকের মা বাবা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তারা আস্থা হারিয়ে ফেলেছেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা ওসামা হামদান বলেছেন, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য আমেরিকার ভেতরে কোনো বাস্তব ইচ্ছা নেই। লেবাননে হামাসের এই প্রতিনিধি বলেন, আমেরিকা যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য যে নতুন প্রস্তাব দিয়েছে তাতে গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহারের কথা নেই। হামদান বললেন, চলমান যুদ্ধবিরতির আলোচনায় এখনো উল্লেখ করা হয়নি যে কোনো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়া হবে। তবে যুদ্ধবিরতির বিষয়ে যে কোনো চুক্তি হতে হলে অবশ্যই ফিলিস্তিনি বন্দীদের মুক্তির নিশ্চয়তা দিতে হবে। তিনি আরো বলেন, আমেরিকা মূলত তেল আবিবকে আরো নৃশংসতা ও গণহত্যা চালানোর জন্য পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করছে। এদিকে মিশরের একটি সূত্র জানিয়েছে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে হামাস এবং ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা বুধবার কায়রোতে আবার শুরু হবে। ইরাকের ইসলামী প্রতিরোধকামী যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ইরাকি প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা PMU এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং গাজার বেসামরিক জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদ জানিয়ে এই হামলা চালানো হয়। গাজার প্রতিরোধ যোদ্ধারা বারবার বলে আসছে, ইহুদিবাদী ইসরায়েল যদি গাজায় গণহত্যা অব্যাহত রাখে তাহলে তারা ইসরায়েলের বিরুদ্ধে অভিযান জোরদার করবে। এছাড়া আঞ্চলিক প্রতিরোধকামী সংগঠনগুলো বহুবার ইসরায়েলের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এছাড়া গাজা আগ্রাসন শুরুর পর ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন দেওয়ার প্রতিবাদে ইরাকি যোদ্ধারা মার্কিন সামরিক অবস্থানগুলোতেও হামলা চালাচ্ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলের কাছে কয়লা বিক্রি বন্ধ করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে কলম্বিয়া। রোববার ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি এক বিবৃতিতে বলেন, বোমা তৈরির জন্য ইসরায়েল কলম্বিয়ার কয়লা ব্যবহার করে যাতে ফিলিস্তিনি শিশুরা মারা যাচ্ছে, ফলে কলম্বিয়ার থার্মাল কয়লা ইসরায়েলে রপ্তানি করা নিষিদ্ধ। গত 14 জুলাই প্রেসিডেন্ট গুস্তাভো একটি ডিক্রি জারি করেন। এতে তিনি এবং দেশের কয়েকজন মন্ত্রী ও চ্যান্সেলর লুইস গিলবার্টো সই করেছেন। এই নিষেধাজ্ঞা আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে। একসময় কলম্বিয়া ছিল ইসরায়েলের অন্যতম প্রধান কয়লা সরবরাহকারী দেশ। এর আগে গুস্তাভো ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার এবং চলতি বছরের শুরুতে ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনা বন্ধ করারও ঘোষণা দেয়।
আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ডাক্তার দীপু মনিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। আজ সন্ধ্যায় রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। সন্ধ্যা 7টার দিকে ডাক্তার দীপু মনিকে আটকের অভিযানে থাকা ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বারিধারার ডিওএইচএস থেকে সাবেক মন্ত্রী দীপু মনিকে আটক করেছে ডিবি গুলশান বিভাগের একটি দল। তার বিরুদ্ধে চাঁদপুর এবং ঢাকায় মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে। এখনই দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হবে। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে বাংলাদেশের রাজধানীর মিরপুর ও শেরেবাংলা নগর এলাকায় 2 জন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 80 জনের বিরুদ্ধে 2টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলা গত 4 আগস্ট মিরপুর আইডিয়াল স্কুলের সামনে যুবদল নেতা আব্দুল্লাহ কবির খান নিহতের ঘটনায় দায়ের করা হয়েছে। অপরদিকে শেরেবাংলা নগর থানার সামনে কাঠ মিস্ত্রি তারেক হোসেন হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, মইনুল হোসেন খান নিখিল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশের ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। মানবাধিকার সংগঠন স্যাডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া আজ রিটটি দায়ের করেন। যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে, রিটে সেগুলোর নাম পরিবর্তনের আর্জি জানানো হয়েছে। এছাড়া দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর এবং বিদেশে পাচার করা 11 লাখ কোটি টাকা ফেরত আনতে ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকার 2টি সহ দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছে। তাদের অপসারণের পর সব সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আজ স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত 2টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অপসারিত মেয়রদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি। এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন আর রশিদ ও ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন বিএনপির নেতা জৈনুল আবেদিন ফারুক। 2011 সালের 6 জুলাই সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে পুলিশের লাঠি পেটায় গুরুতর আহত হওয়ার ঘটনায় এ মামলা দায়ের করা হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে।
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আরজি কর মেডিকেল কলেজে ধর্ষণ ও হত্যার শিকার সেই চিকিৎসকের মা বাবা বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তারা আস্থা হারিয়ে ফেলেছেন। মামলাটি নিয়ে পুলিশের উদ্যোগে দেখে আস্থা নষ্ট হয়েছে তাদের। ভারতের এনডিটিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তারা। ভুক্তভোগী চিকিৎসকের বাবা বলেছেন, সিবিআই এর একটি দল গতকাল বাড়িতে এসেছিল। কেন্দ্রীয় তদন্ত সংস্থা বা সিবিআই অন্তত চেষ্টা করছে। তার দাবি, তিনি তার মেয়ের ডায়েরির একটি পৃষ্ঠা সিবিআইকে দিয়েছেন, তবে সেখানে কি লেখা আছে তা জানাননি। রাজ্য সরকারের তদন্তের ব্যাপারে নিহত নারী চিকিৎসকের বাবা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমার পূর্ণ আস্থা ছিল, তবে এখন আর নেই। তিনি ন্যায় বিচার চাইছেন, কিন্তু তিনি কিছুই করছেন না। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বলিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চায় পাকিস্তান। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দেশটি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেয়া চিঠিতে এ আগ্রহের কথা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আজ প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ চিঠির কথা জানানো হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বলিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চাই, যা আমাদের দুই দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে এবং তাদের জীবনে অর্থবহ পরিবর্তন আনতে পারবে। তিনি বলেন, আগামী দিনগুলোতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উভয় ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান তিনি। চিঠিতে শাহবাজ শরীফ উল্লেখ করেন, ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের অনুপ্রবেশ থেকে একথা মনে করা যায় যে মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য করার চেষ্টা করছে কিয়েভ সরকার। তিনি সতর্ক করে বলেন, কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের অভিযান চলমান সংঘাত শুরুর পর থেকে কিয়েভের সবচেয়ে বড় আন্তঃসীমান্ত হামলা। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ বিশ্বের খবর সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।